আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ফাহিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ফাহিম আক্তার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফাহিম আক্তার, রাখি মানিক কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রত্যেক দিনকার ধারাবাহিক সিরিজ 10টা 30 মিনিট মানেই অর্ণব স্যার। 10টা 30 মিনিট হচ্ছে অর্ণব স্যারের আমাদের মডেল টেস্ট বইয়ের উপর ক্লাস। 10টা 30 মানেই লাইভ ক্লাস। 10টা 30 মানেই কোনোভাবেই ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নেই। যারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু অর্ণব স্যার পেজে চলে আসেন তো। সবাই অর্ণব স্যার পেজে চলে আসেন। সানা আক্তার কেমন আছেন ভাইয়া? ভালো আছি। কামরুন নাহার কণা বলছেন কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওকে, আমাদের অর্ণব সিজিকে স্পেশাল মডেল টেস্ট বইয়ের উপর আজকেও আমাদের ধারাবাহিক 4 নম্বর ক্লাস, ক্লাস 4। ওকে, দেখি নীলা আক্তার, নীলা যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফাহিম আক্তার বলছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই একটু কমেন্ট করেন তো ভাই, সবাই একটু কমেন্ট করেন ঝটপট, আমি দেখতে চাই। আমরা গত ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত আলোচনা করেছিলাম গত 3টা ক্লাসে, এবং আমরা প্রত্যেকদিন 3টা করে মডেল টেস্ট পড়ানোর চেষ্টা করছি। আশা করি আজকেও তার ব্যতিক্রম হবে না। আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করতে পারবো। ওকে, আমি আরেক কিছু মানুষের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে সবাই একটু বলেন তো কাদের কাদের কাছে আমাদের এই অর্ণব সিজিকে স্পেশাল মডেল টেস্টটা আছে? কাদের কাদের কাছে আছে? কাদের হাতে আছে একটু কমেন্ট করে জানান তো। সবার হাতে আছে কিনা? এই সবার হাতে আছে? সবার হাতে আছে? না থাকলে এখনই আগামী কালকের মধ্যে করে ফেলবেন, কালেক্ট করে ফেলবেন। রকমারিতে পাওয়া যাচ্ছে, বিডি বুকসে পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে নীলক্ষেত পাওয়া যায়, বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, আপনার নিকটস্থ যেই লাইব্রেরি আছে সেখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা সময় ক্ষেপণ করতে চাই না, আমরা চলেন শুরু করতে চাই। যারা আসার তারা চলে আসছে। ওকে, অর্ণব সিজিকে স্পেশাল মডেল টেস্টের মডেল টেস্ট নাম্বার হচ্ছে, আজকে আমরা আলোচনা করব কত ভাই? 10 না? 10। দেখি মডেল টেস্ট 10 চলে আসি। আচ্ছা, 10 চলে আসছে। ওকে, মডেল টেস্ট 10, সবাই একটু বের করেন। মডেল টেস্ট 10, মডেল টেস্ট নাম্বার 10, সবাই বের করেন মডেল টেস্ট 10। আচ্ছা, দেখেন জাবিন হয়েও ক্লাস করছেন। আচ্ছা, কোচিং এ ক্লাস নিতে গেলে স্টুডেন্টদের দেখাবো ভাই সৌজন্য কপি চাই। আচ্ছা ভাই, আমাকে মেসেজ দিন, সৌজন্য কপি পাঠাই দিব ইনশাআল্লাহ। রিয়াজুল ভাই, পাঠাই দেওয়ার কথা আপনাকে। ওকে, 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তর ঢাকা, এই বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অংশ? ভাই, এই যে জনপদ যে টপিক, এটাতে 3টা স্টার মারেন তো। 3টা স্টারের উপর আপনি যত বেশি স্টার দিতে পারেন, 3টা স্টারের উপর আপনি যত বেশি স্টার দিতে পারেন, কারণ জনপদ রিলেটেড প্রশ্ন আপনি চাকরি পরীক্ষায় কমন পাবেন 100%। অ্যাডমিশন টেস্টে আসবেই জনপদ রিলেটেড। তাহলে প্রাচীন বাংলায় মোট 16টা জনপদের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলো পুন্ড্র। বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলটা নিয়ে গঠিত হয়েছে পুন্ড্র জনপদ। আচ্ছা, তাহলে সবচেয়ে প্রাচীন পুন্ড্র, এই পুন্ড্র জনপদটা আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কানিংহাম। আর এই পুন্ড্র যে জনপদটা, এটার বর্তমান নামই কিন্তু মহাস্থানগড়। প্রাচীন যে জায়গা মহাস্থানগড়, যেখানে পাওয়া যায় শিলাদেবীর ঘাট, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা, বেহুলার বাসর ঘর, এইসব জায়গা, সেটা হচ্ছে পুন্ড্র। সমতট, কুমিল্লার নোয়াখালী মিলে হলো সমতট জনপদ। কুমিল্লার কি নোয়াখালী মিলে সমতট, কুমিল্লা নোয়াখালী সমতট। বঙ্গ জনপদ, প্রাচীন বাংলার মধ্যে সর্ববৃহৎ যে জনপদটা, সেই জনপদটা কি? সেই জনপদের নাম হচ্ছে বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত হচ্ছে বৃহত্তর ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশালের কিছু অংশ হচ্ছে এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে বৃহত্তর ঢাকা কোন জনপদ? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। ওকে, 2 নম্বর প্রশ্ন, AFP অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রিন্স
ফ্রান্স প্রেস কোন দেশের সংবাদ সংস্থা? তাহলে ফ্রান্সের সংবাদ সংস্থার নাম হচ্ছে এএফপি। তাহলে বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, তুরস্কের সংবাদ সংস্থার নাম হচ্ছে আনাতোলিয়া, মিয়ানমার হচ্ছে ইরাবতী, বাংলাদেশ হচ্ছে বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। বিভিন্ন দেশের সংবাদ সংস্থা ভালো করে দেখতে হবে, পরীক্ষায় আসে সংবাদ সংস্থা। সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? দিনাজপুর জেলা, দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গান্ডুয়ানা ল্যান্ড। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলার নাম হলো দিনাজপুর জেলা, 37.50 মিটার উঁচু হলো দিনাজপুর। আমাদের কান্তজির মন্দির রয়েছে দিনাজপুরে। এই কান্তজির মন্দির খেয়াল করেন, এই কান্তজির মন্দিরকে ত্রিরত্ন মন্দির নামেও ডাকা হয়। ত্রিরত্ন মন্দির নামে পরিচিত কে? কান্তজির মন্দির। ত্রিরত্ন মন্দির নামে পরিচিত কোনটা? কান্তজির মন্দির। ওকে ওকে, আচ্ছা তাহলে দেখেন, দিনাজপুর আমাদের সবচেয়ে উঁচু জেলা। আর সবচেয়ে নিচু জেলার নাম কি? কিশোরগঞ্জ। সবচেয়ে নিচু জেলা কোনটা? কিশোরগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা, এগুলো নিচু জেলা, হাওরের জেলা। বিরল স্থলবন্দর কোথায় অবস্থিত? দেখেন বিরল, এই দিনাজপুরের একটা স্থলবন্দরের নাম হচ্ছে বিরল, আর একটা স্থলবন্দরের নাম হচ্ছে হিলি। হিলি দিনাজপুর। সাতক্ষীরাতে আছে ভোমরা, ভোমরা স্থলবন্দর আছে সাতক্ষীরাতে। কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয়? আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে, আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা আছে, তার নাম হলো নাগার্নো কারাবাখ। নাগার্নো কারাবাখ বিরোধপূর্ণ অঞ্চল। তাহলে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? নাগার্নো কারাবাখ। নাগার্নো কারাবাখ। আসেন, জিপিই হলো, জিপিই, জিপিই, জিপি মানে কি? জেনারেল ইকোনমিক পজিশন, গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, কোনটি নয়। অ্যান্সার করেন তো। আপনারা যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে সংযুক্ত অথবা বাংলাদেশের ডাক বিভাগের সাথে যারা জড়িত আছেন, চিঠি আদান প্রদান করেন, তারা জানেন এই জিপি মানে হচ্ছে গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট। গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, পোস্ট অফিসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এই সিস্টেম। ইউনেস্কো কর্তৃক সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য। আমরা জানি সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে 1992 সালে। বাংলাদেশের প্রথম রামসার সাইট হচ্ছে সুন্দরবন। সুন্দরবন ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে 1997 সালের 6 ডিসেম্বর। 1997 সাল, ডিসেম্বর মাসের 6 তারিখ 798তম বিশ্ব ঐতিহ্যের অংশ হচ্ছে সুন্দরবন। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটার মূল সুর, জাতীয় সঙ্গীতের মূল সুর যার গানের সুর থেকে নেওয়া হয়েছে। জাতীয় সঙ্গীত রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। কি বললাম? 1905 সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচনা করা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি মোট লাইন লিখলেন 21টা। কয়টা লাইন লিখলেন? 21 লাইন লিখলেন। এর মধ্যে এই 21 লাইনটা দিয়ে বাংলার প্রকৃতির কথা বোঝানো হলো। কি বোঝানো হলো? বাংলার প্রকৃতির কথা। এর মধ্যে 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে, 10 লাইন। আর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা প্রথম 4 লাইন বাজাই। তাহলে প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত, কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমরা প্রথম 4 লাইন বাজাই। কত লাইন? 4 লাইন। তাহলে এটা সুর করেছে আমাদের যে বাউল সঙ্গীত গগন হরকরা, সে গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। তাহলে আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, এই গান গগন হরকারার গান। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্ত 2011 সালে, অর্থাৎ 2010 সালের ডিসেম্বর মাসে আরব বসন্তের সূচনা হয়েছিল সেই সুদূর তিউনিসিয়া। কোথায়? তিউনিসিয়াতে আরব বসন্তের সূচনা হয়েছে। মনে পড়ে সেই তিউনিসিয়ার কথা, আরব বসন্তের কথা? সে আরব বসন্তে কি হলো? গতকালকে তো আমরা ক্লাসে আলোচনা করছিলাম। বলেন, সে আরব বসন্তে কি হয়েছে? আপনারা সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা পড়েছেন, প্রিয়তমাশু। সে প্রিয়তমাশু কবিতার মধ্যে একটা লাইন আছে, সেই প্রিয়তমাশু কবিতার মধ্যে লাইন আছে,
পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে পেয়েছি জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি সেই বাতিওয়ালা যে সন্ধ্যার রাজপথে পথে বাতি জ্বালিয়ে ঘরে ফেরে, অথচ নিজের ঘরে আলো নেই যার বাতি জ্বালাবার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। আমি সেই যেন বাতিওয়ালা, আমি যেন সেই বাতিওয়ালা। পড়েছেন না সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তম সুকবিতা সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহ রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তাক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি, আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুই বুঝি না কি করে এভাবে তাকে, কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতের চাঁদে উঠে আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষায় অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর আমার ভাবনায়। পড়েননি এই কবিতা? প্রিয়তম পড়বেন, কিশোর সুকান্ত ভট্টাচার্যের কবিতা, কিশোর কবিতা পড়বেন। না পড়লে এগুলো কবিতার মধ্যে ইতিহাস। এই যে তিউনিসিয়ার কথা আছে, কবিতায়ও আছে, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য লিখে গিয়েছিলেন, তাই না? ওকে, চলেন আমরা আসি তাহলে এই যে কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়, সেই সুদূর তিউনিসিয়া। চলেন, ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের জীবনাশন হয়েছিল কোথায়? নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। সে 1799 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ হলো তার। এরপরে 1821 সালে সে ভূমধ্য সাগরের সেন্ট হেলেনা দ্বীপে একটা লং উড হাউস নামক একটা জায়গায় তিনি মৃত্যুবরণ করেন। এই নেপোলিয়ন বোনাপার্ট, তিনি বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি বলেছিলেন, অসম্ভব শব্দটি কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন ফুলস ডিকশনারি, বলেছেন সেই কথা নেপোলিয়ন বোনাপার্ট। আই এম দ্য রেভলিউশন, আমি বিপ্লব। বিপ্লব কে? বিপ্লব আমি, বিপ্লব তুমি, বিপ্লব আমরা, এই কথা বলেছেন নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে তার জীবনাশন হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। আর তাকে প্রথম নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট এলবা দ্বীপে। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার? প্রাচীন গ্রন্থ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, গ্রন্থ পড়তে হবে, প্রাচীন গ্রন্থ। কি বলছে? পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, বার্ট্রান্ড রাসেলের গ্রন্থ এটা। বার্ট্রান্ড রাসেল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটা? মানুষ সবচেয়ে বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আছে 48টা অঙ্গরাজ্য, আর বাইরে আছে 2টা অঙ্গরাজ্য। এই টোটাল মার্কিন যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্য। এর মধ্যে সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্যের নাম কোনটা? নিউ ইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া। সবচেয়ে জনবহুল ক্যালিফোর্নিয়া। চলেন প্রশ্ন নাম্বার 13। চিকেন নেক কোনটা? চিকেন নেক কি ভাই? চিকেন নেকের আরেকটা নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ এবং নেপালের মধ্যে একটা ভূখণ্ড আছে, তার নাম হলো চিকেন নেক, শিলিগুড়ি করিডোর। আচ্ছা, এই শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই ভারতের মূল ভূখণ্ডের সাথে 7 সিস্টার ভুক্ত রাজ্যের যোগাযোগ ব্যবস্থাটা রক্ষা হয়।
ওকে ওকে চলেন। হ্যাঁ, তাসনিম প্রমি ভাইয়া, কালকে আপনার বইটা অর্ডার দিয়েছিলাম, বাট কোনো মেসেজ আসে না এই নাম্বারে। ডেলিভারি কতদিন? আমি জানি না কার কাছে অর্ডার দিয়েছেন। জানেন কার কাছে অর্ডার দিয়েছেন? দেখেন, লাইট অফ এশিয়া, এশিয়ার লাইট বলা হয় কাকে? আপনারা বৌদ্ধ ধর্মের নাম শুনেছেন না? বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের আরেক নাম হচ্ছে সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ একবার কি করলেন, তিনি বিশ্ব ভ্রমণে বের হলেন, তীর্থ বের হলেন, তো তার সাথে তার শিষ্যগুলো আছে। তো হঠাৎ করে পথে মধ্যে তার কি হলো, খুব পানি পিপাসা পেলো। পানি পিপাসা পেলে কিছু দূরেই সে তার শিষ্যকে পাঠালো পানি আনার জন্য। তো সে গিয়ে একটা দেখলো ঝর্ণা থেকে পানি পড়ছে বেয়ে বেয়ে। তো এর মাঝখানে ওই পানির উপর দিয়ে একটা ঘোড়া গিয়েছে, যার কারণে পানিগুলো কাদার সঙ্গে মিশে গেছে এবং কাদা যুক্ত পানি চলে যাচ্ছে। তখন সেই শিষ্য ফিরে আসলো, এসে বলছে যে এই পানি খাবার উপযুক্ত না। তার কিছুক্ষণ পরে আরেকজন শিষ্যকে সে পাঠালো পানি আনার জন্য। তখন সে একই কথা এসে বলল যে এই পানি খাওয়ার উপযুক্ত না। এর কিছুক্ষণ পরে আরেকজন শিষ্যকে সে পাঠালো, গৌতম বুদ্ধ। সে এবার ওই জায়গায় কিছুক্ষণ দাঁড়ালো, অপেক্ষা করলো। অপেক্ষা করতে করতে দেখলো যে এই ঘোলাযুক্ত পানি, সেগুলো ঘোলাযুক্ত পানি সেগুলো আস্তে আস্তে ধুয়ে চলে গেছে। কিছুক্ষণ পরেই স্বচ্ছ পানি বের হয়ে আসছে। তো এরপরে সে পানিটা নিয়ে এসে গৌতম বুদ্ধের কাছে দিল, গৌতম বুদ্ধ পানি পান করল। তো এর মধ্য থেকে গৌতম বুদ্ধ তার শিষ্যদেরকে একটা শিক্ষা দিলেন, বললেন যে দেখো, পরিশ্রম করতে করতে কখনো কখনো আমাদের শরীর মন ক্লান্ত হয়ে যায়, তখন কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত, অপেক্ষা করা উচিত ভালো কাজের জন্য, ভালো মুহূর্তের জন্য। এবং সে আরেকটা বললো যে যে কোনো কাজের পেছনে অপেক্ষা থাকতে হয়, নিখাদ ভালোবাসা থাকতে হয়, প্রগাঢ়তা থাকতে হয়, দৃঢ় সংকল্প থাকতে হয়, তাহলে সে কাজ হাসিল হয়। এটা তিনি আরেকটা শিক্ষা দিলেন। তাহলে এই যে গৌতম বুদ্ধ, তাকে বলা হয় লাইট অফ এশিয়া। তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধের জন্মদিন মাঘী পূর্ণিমার দিন এবং তার বুদ্ধত্ব প্রাপ্তির দিনও কিন্তু একই দিন। চলেন আসি 15 নম্বর। ভাঙ্কুবার কোন দেশের সমুদ্র বন্দর? সমুদ্র বন্দর নিয়ে পরীক্ষার প্রশ্ন অনেক আসে, মিস করার সুযোগ নেই। 15 নম্বর কোশ্চেন, সমুদ্র বন্দর। তাহলে এই সমুদ্র বন্দর জার্মানি, কানাডা, স্পেন, রাশিয়া। তাহলে কোন দেশের সমুদ্র বন্দর? কানাডায়। কোথায় ভাই? কানাডায়। ওয়ানগালা বা ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়ানগালা বা ওয়াঙ্গালা কাদের উৎসব? কুকিদের উৎসব, গারোদের উৎসব, চাকমাদের উৎসব, মারমাদের উৎসব। খেয়াল করেন, চাকমাদের উৎসব হলো বিজু, চাকমাদের উৎসব বিজু, মারমাদের উৎসব হলো সাংগ্রাই, আর গারোদের উৎসব হলো ওয়ানগালা বা ওয়াঙ্গালা। এটা বর্ষবরণ উৎসব। এটা নতুন বছরকে, এরা নতুন বছরকে কি করে? নতুন বছরকে তারা বরণ করে নেয়। ওকে, ভুটানের আইনসভার নাম কি? ভুটান বিভিন্ন দেশের ভুটানের আইনসভা, মানে ভুটানের আইনসভার নাম কি বলেন তো? ভুটানের আইনসভা 17 নম্বর কোশ্চেন। অ্যান্সার করেন, এই ঝটপট অ্যান্সার করেন। ভুটানের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট। আপনারা কমেন্টই করেন না, কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে। ভুটানের আইনসভার নাম কি? পার্লামেন্ট। একজন কমেন্ট করেছে বিডি বুকসে অর্ডার দিয়েছি। ওরা অর্ডার দিলে আপনাকে পাঠিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আপনার কাছে অর্ডারের মেসেজটা রাখেন, তাহলে হয়। ওকে চলেন এরপরে আমরা একটু আলোচনা করি। 18 নম্বর, ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম কি? সাহিত্যের জন্য সবচেয়ে মর্যাদা পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার। কি পুরস্কার? বুকার পুরস্কার। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সভ্যতা রিলেটেড আপনি প্রশ্ন পাবেন পাবেন পাবেন। জনপদ, সভ্যতা, উপজাতি, প্রণালী, সংস্থা, এই প্রশ্ন মিস যায় না, লিখে রাখেন। আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে টপিক গুলো দিচ্ছি, নদ নদী, সভ্যতা, জনপদ, প্রাচীন ইতিহাস, সংস্থা, সংস্থা, এইগুলা মিস যায় না, পরীক্ষায় প্রশ্ন আসবে এগুলো থেকে। এবং আমরা প্রত্যেকটা মডেল টেস্টে সংস্থা দিয়েছি, প্রত্যেকটা মডেল টেস্টে সভ্যতা আছে, প্রত্যেকটা মডেল টেস্টে প্রণালীর কোশ্চেন আছে, প্রত্যেকটা আমি এমন করে সাজিয়েছি। ওকে, মালাক্কা প্রণালীর অবস্থান, ও আচ্ছা, সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা, যেটা ইরাকে।
হাই হাউ স্যার, এত কমেন্ট করি দেখেন না কেন? হ্যাঁ, কমেন্ট দেখতেছি, আরো কমেন্ট করতে হবে। মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা: মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, পূর্ব তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। এগুলো কি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা প্রণালীর নাম হচ্ছে মালাক্কা প্রণালী। কোথায় আছে? দক্ষিণ পূর্ব এশিয়া, যেটা মিয়ানমার আর কি বলে মালয়েশিয়ার ইন্দোনেশিয়াকে পৃথক করেছে এই প্রণালীটা। চলেন 21 নম্বর কোশ্চেন। বাংলাদেশে জ্বালানি তেল শোধনাগার, বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? জ্বালানি তেল শোধনাগারটা কোথায় অবস্থিত? চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী। বলেন, অ্যান্সার করেন। জ্বালানি তেল শোধনাগার কোথায় আছে? 21। জ্বালানি তেল শোধনাগার চট্টগ্রামে। কোথায় আছে? চট্টগ্রামে। ওয়েল রিফাইনার, যেটা রিফাইনারি। ওকে, তারপরে আসেন 22 নম্বর প্রশ্ন। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তেল নিয়ে যে কাজ করে যে সংস্থা, ওপেক জ্বালানি নিয়ে কাজ করে। ভিয়েনা, জেদ্দা, বাগদাদ, জেনেভা। খেয়াল করেন, তেল নিয়ে, গ্যাস নিয়ে বা জ্বালানি নিয়ে হলেই এটার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। জ্বালানি সংক্রান্ত হলেই অস্ট্রিয়ার কোথায়? ভিয়েনা। চলন বিল কোথায় অবস্থিত? বিল, বাংলাদেশের একটা বৃহত্তম বিলের নাম হলো চলন বিল। এই চলন বিল রয়েছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত একটা নদী আছে, তার নাম হলো আত্রাই নদী। চলন বিলের ভেতর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? আত্রাই। তাহলে এটা আছে পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার মধ্যে। মাতামুহুরী নদীর নিম্নের কোথা হতে উৎপত্তি হয়েছে? মাতামুহুরী নদী নদ নদীর উৎপত্তি স্থল, নদ নদীর নতুন ধারা, এখান থেকে প্রশ্ন আসে। মাতামুহুরী নদী এটা উৎপত্তি হচ্ছে চট্টগ্রামের লামার মাইভার পর্বত। লামার মাইভার পর্বত থেকে এই মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে। আর সেই পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। ওকে, মাতামুহুরী। আসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিকতা কি ছিল? নাগরিক কে ছিল? নাগরিকতা কোন দেশের ছিল? যে বীর প্রতীক খেতাব পাইছে সে কোন দেশের নাগরিক ছিল? দেখেন, অস্ট্রেলিয়ার নাগরিক, ব্রিটিশ। অ্যান্সার করেন তো। বীর প্রতীক খেতাব প্রাপ্ত WS ওডারল্যান্ড। নাজিম উদ্দিন ভাই বলছে, ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, জাবিয়ান। আচ্ছা, তুমি আমাকে মেসেজ দিও। হ্যাঁ, জবিয়ান, তুমি আমাকে পেজে মেসেজ দিও ভাইয়া। ওকে, দেখেন তাহলে কোন দেশের? ব্রিটিশ, ফরাসি, কানাডিয়ান, ডাচ। বলেন অ্যান্সার কি বলেন? ডাচ, নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডের একজন, খেয়াল করেন, তার নাগরিক হচ্ছে নেদারল্যান্ড। খেয়াল করেন, সে WS ওডারল্যান্ড। বুঝতে পেরেছেন? সে নেদারল্যান্ডের কিন্তু নাগরিক আছে, আবার অস্ট্রেলিয়ার নাগরিক আছে। অস্ট্রেলিয়া অ্যান্সার, কিন্তু অস্ট্রেলিয়া নাই এখানে, ডাচ। ওকে, আমার কথা শুনেন এমডি হাসান। হ্যাঁ বলেন ভাই, আপনার কথা শুনছি। মডেল টেস্ট 10 ডান। সবাই বলেন 1 থেকে 10 ডান। 1 থেকে 10 পর্যন্ত ডান। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন 1 থেকে 10 ডান। সবাই আমার সাথে একটু বলেন তো, 1 থেকে 10 ডান। দেখি কমেন্ট করেন। সবাই একটু বলেন 1 থেকে 10 ডান। আলহামদুলিল্লাহ। 1 থেকে 10 ডান বলেন আলহামদুলিল্লাহ। সবাই একসাথে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। সবাই একসাথে একটু বলেন আলহামদুলিল্লাহ। 1 to 10 ডান। 1 থেকে 10 পর্যন্ত মডেল টেস্ট ডান। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন নিয়ে একজন স্টুডেন্ট আমাকে বলল যে স্যার 22 এর আপনি বলছেন এ, কিন্তু অপশনে আছে, দেখেন
আচ্ছা খেয়াল করেন, আমি এটা কনফিউশন ক্লিয়ার করে দিই। ওপেক, ওপেকের সর্বপ্রথম সদর দপ্তর, সর্বপ্রথম বললে এটা জেনেভা। আর যদি বলে ওপেকের বর্তমান সদর দপ্তর কোথায় আছে, তাহলে অ্যান্সার হবে অস্ট্রিয়ার ভিয়েনা। ওপেকের বর্তমান সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা, আর প্রথম হয়েছিল জেনেভা, সুইজারল্যান্ড। বুঝতে পেরেছ? কে যেন প্রশ্ন করলো এটা, আমি তার জন্য বললাম। 11 চলেন 11 শুনি। সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? পুলিৎজার, সাংবাদিকতার পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কিভাবে বলেন, অ্যান্সার করেন। পুলিৎজার পুরস্কার আমরা জানি সাংবাদিকতার জন্য শ্রেষ্ঠ পুরস্কার হলো পুলিৎজার পুরস্কার। কত সাল থেকে? 1917, 37, 30, 65? তাহলে দেখেন, পুলিৎজার পুরস্কার জোসেফ পুলিৎজারের নাম অনুসারে পুরস্কার দেওয়া হয় 1917 সাল থেকে। কত সাল ব্রাদার? 1917 সাল। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ, সিনহুয়া এটা হচ্ছে চীনা সংবাদ সংস্থা। তারপর হচ্ছে সানা সিরিয়া সংবাদ সংস্থা। তাস এটা রাশিয়ার সংবাদ সংস্থা। আর রয়টার্স, রয়টার্স এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা, যুক্তরাজ্যের রয়টার্স। যুক্তরাজ্যের কি? রয়টার্স, রয়টার্স, যুক্তরাজ্যের রয়টার্স। ওকে, আচ্ছা এরপরে আসেন, কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 21শে ফেব্রুয়ারি, দেখেন 21শে ফেব্রুয়ারি আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের যে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের শহীদ দিবসও বটে। এটা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে 1999 সালে, এবং 2000 সাল থেকে এটা গোটা পৃথিবীতে পালন করা হচ্ছে। 1999 সালে স্বীকৃতি দেয় এবং 2000 সালে এটা গোটা পৃথিবীতে 188টা দেশ পালন করে। তাহলে স্বীকৃতি দিয়েছে 1999 সাল থেকে। ওকে, 99 সাল থেকে। আসেন 4 নম্বর, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়? জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। আশ্বিনের সংখ্যায় প্রকাশিত হয়েছিল প্রথম। এরপরে দেখেন কিউনিফর্ম কি? এটা একটা লিখন পদ্ধতি, কিউনিফর্ম লিখন পদ্ধতি। মেসোপটেমিয়া সভ্যতা আমরা দেখেছি না? এই মেসোপটেমিয়া সভ্যতা 4টা পর্যায়ে আছে। সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা। এই সুমেরীয় সভ্যতার সময়টাতে যে লিখন পদ্ধতি চালু হয়েছিল সেটাকে আমরা বলছি কিউনিফর্ম লিখন পদ্ধতি বা কিল-কাকর লিখন পদ্ধতি। আসেন, কোন নারী শিল্পী তার নারী বিষয়ক চিত্রকর্মের জন্য বিশ্বখ্যাতি লাভ করেছেন? কোন নারী শিল্পী তার নারী বিষয়ক চিত্রকর্মের জন্য বিশ্বখ্যাতি লাভ করেছেন? অমৃতা শেরগিল। অমৃতা শেরগিল, অমৃতা শেরগিল। আন্তর্জাতিক যুব দিবস, আন্তর্জাতিক দিবসগুলো পরীক্ষায় আসে, মিস করা যাবে না, ভালো করে পড়বেন। আন্তর্জাতিক যুব দিবস, যুব দিবস কবে? আগস্ট মাসের 12 তারিখ, আগস্ট 12 বা 12 আগস্ট। স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? বিরোধপূর্ণ একটা জায়গা স্পার্টলি দ্বীপপুঞ্জ, এটা আছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত এই স্পার্টলি দ্বীপপুঞ্জ। প্রাচীন জনপদগুলোকে, খেয়াল করেন, মনোযোগ দেন, প্রাচীন জনপদগুলোকে একত্র করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? তাহলে দেখেন, প্রাচীন বঙ্গ জনপদ, পুন্ড্র জনপদ আর হচ্ছে এই গৌড় জনপদ, এই 3টা জনপদকে একত্র করে গৌড় নাম দিয়েছিল যে ব্যক্তিটা, তার নাম ছিল শশাঙ্ক। শশাঙ্ক বাংলার স্বাধীন নৃপতি বা স্বাধীন রাজা, যাকে আমরা বলছি শশাঙ্ক। ওকে ভাইয়া, বইটা কেমনে পাবো? বইটা লাইব্রেরিতে পাবেন অথবা রকমারিতে খোঁজ নেন, রকমারির ওয়েবসাইটে বই আছে দেয়া, বা বিডি বুকসে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। লিখেন গুগলে www.rokomari.com, সেখানে পাওয়া যাবে। ওকে, হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? হাইফা একটা আর হাইফং একটা, দুইটা কিন্তু আলাদা। হাইফা এটা হচ্ছে ইসরায়েলের একটা সমুদ্র বন্দর, হাইফা ইসরায়েলের সমুদ্র বন্দর। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? বিপ্লবকালীন রাজা ছিলেন ষোড়শ লুই। বিপ্লবকালীন রাজা কে ছিলেন? ষোড়শ লুই, এবং তার শিরচ্ছেদ করা হয়েছিল গিলোটিন নামক একটা ধারালো অস্ত্র দিয়ে। এবং চতুর্দশ লুই বলেছিলেন, আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট, এই কথা বলেছেন চতুর্দশ লুই। আমরা জানি
ফরাসি ফ্রান্সের রাজাদেরকে বলা হতো লুই রাজা। কি বলা হতো? লুই রাজা। ফ্রান্সের রাজাদেরকে কি বলা হতো? লুই রাজা। ফ্রান্সের রাজা লুই। জার্মানি কাইজার। আসেন, ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। ট্যাংরাটিলা, এটা সিলেটে আছে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র দুর্ঘটনার জন্য দায়ী কোন কোম্পানি? বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটে। ভাইয়া 6 নম্বর কোশ্চেনের আনসার বইয়ে 2 দেয়া, আপনি বললেন 3 নাম্বার, কোনটা ঠিক? 6 নাম্বার কি বলছে? দেখেন 6 অমৃতা শেরগিল এবং ফিদা কাহলে দুইটাই আনসার ঠিক আছে। আপনি চাইলে অমৃতা শেরগিলও পড়তে পারেন। ফিদা কাহলে একজন আছে, অমৃতা শেরগিল দুইজনই আছে। এটার অ্যান্সার দুইজনই বিখ্যাত হয়েছেন। আপনি যেটা নিতে চান, ফিদা কাহলে থাকলে আপনি ফিদা কাহলে দিবেন, আর অথবা অমৃতা শেরগিল দিবেন। আপনি যেটা পড়েন কোনো সমস্যা নাই। আচ্ছা, কোথায় ছিলাম? ট্যাংরাটিলা। তাহলে ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। আচ্ছা, অনেকে আজকে আমার বই হাতে পেয়েছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। বই হাতে যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, বই নিয়ে পড়া শুরু করেন। ট্যাংরাটিলা দেখেন 12 নম্বর, ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র কোথায় আছে? নাইকো, এই যে কানাডিয়ান কোম্পানি যে নাইকো, সে নাইকো এটার জন্য দায়ী। অগ্নিকাণ্ড ঘটেছিল মাগুরাছড়া আর ট্যাংরাটিলাতে। 13 নম্বর কোশ্চেনে আসেন। কোশ্চেন নাম্বার 13, নিচের কোন নদীটির উৎপত্তি স্থল বাংলাদেশে? যে নদীর উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশে, কর্ণফুলী, হারিয়াভাঙা না হালদা? তাহলে দেখেন, খেয়াল মনোযোগ দেন, হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে বাংলাদেশে, এবং হালদা নদী, যে নদীর উৎপত্তি এবং সমাপ্তি বাংলাদেশে, তার নাম হচ্ছে হালদা। উৎপত্তি এবং সমাপ্তি, এখানে হালদা না থাকলে আপনি সাঙ্গু পেতেন। সাঙ্গু নদীর উৎপত্তি হচ্ছে বাংলাদেশে, আবার হালদা নদীর উৎপত্তি এবং একই সাথে সমাপ্ত বাংলাদেশে। ওকে, চলেন এরপরের কোশ্চেন দেখি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই পণ্য। জিআই পণ্য থেকে ভাই প্রচুর পরিমাণ প্রশ্ন আসে সাম্প্রতিকে। একই সাথে জিআই পণ্যের বেসিক প্রশ্ন আসে প্রত্যেক বছর। জিআই পণ্য, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, তাই না? জিআই পণ্য, WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জিআই পণ্যকে স্বীকৃতি দেয়। তাই বাংলাদেশের প্রথম জিআই পণ্যের নাম হচ্ছে জামদানি শাড়ি। জামদানি শাড়ি। কোন প্রণালী ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে? দেখেন, ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে ব্ল্যাক সি। মালাক্কা তো হবে না, মালাক্কা দক্ষিণ পূর্ব এশিয়ায়। পক হবে না, কপ হচ্ছে পক শ্রীলঙ্কা আর হচ্ছে ভারত থেকে পৃথক করেছে পক। ওদিকে বাকি আছে জিব্রাল্টার আর হচ্ছে বসফরাস। জিব্রাল্টার আর বসফরাস, এই দুইটার মধ্যে কোনটা হবে? অ্যান্সার বের করেন। তাহলে দেখেন, জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের প্রবেশদ্বার। ওদিকে বসফরাস প্রণালী, আমরা বলেছিলাম ইউরোপের তুরস্ক থেকে এশিয়ার তুরস্ককে পৃথককারী প্রণালীর নাম হলো বসফরাস, আর হলো দারদানেলিস। আমরা বলেছিলাম যে এক পাশে কৃষ্ণ সাগর, আরেক পাশে হচ্ছে ভূমধ্য সাগর, এই দুইটাকে যুক্ত করেছে। আরেক পাশে হচ্ছে ইজিয়ান সাগর, আরেক পাশে হলো মর্মর সাগর, যুক্ত করেছে হলো দারদানেলিস প্রণালী। তাহলে অ্যান্সার হচ্ছে বসফরাস প্রণালী। আমরা প্রণালীর ক্লাস নিব, গত 3টা ক্লাসে বলছি যে প্রণালীর ক্লাস নেব ইনশাআল্লাহ। কিন্তু ক্লাস তখনই নেব যখন আপনারা সকল শিক্ষার্থীরা একসাথে প্রণালীর ক্লাস করবেন। সবাই প্রণালীর ক্লাস চান কিনা আমাকে একটু কমেন্টে জানান তো। সবাই একটু কমেন্টে জানান প্রণালীর ক্লাস চান কিনা। সবাই একটু বলেন প্রণালীর ক্লাস চান কিনা। কারা কারা চান ক্লাস প্রণালীর, দেখি। তাহলে একটু লিখতে হবে যে প্রণালীর ক্লাস চাই। আপনাদের ডিমান্ডের উপর নির্ভর করবে। 9 কোটি কামদার 6 কোটি বিল। 9 কোটি কামদার 6 কোটি বিল। 9 কোটি কামদার 6 কোটি বিল। আচ্ছা, এই যে 6, হ্যাঁ, 9 কোটি কামদার 6 কোটি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর। তাহলে 9 কোটি কামদার 6 কোটি বিল নামে পরিচিত কোনটা ভাই? টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর কোথায় আছে? সুনামগঞ্জে আছে, সুনামগঞ্জ। 17 নম্বর কোশ্চেন, কোন দেশের সংবিধানে বর্ণিত অধিকার সমূহ বিল অফ রাইটস, বিল অফ রাইটস নামে পরিচিত? কোন দেশের সংবিধানের সংশোধনীগুলোকে, অধিকারগুলোকে বিল অফ রাইটস বলা হয়? তাহলে দেখেন, এই যে যুক্তরাষ্ট্রের সংবিধানের অধিকারগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বলছি বিল অফ রাইটস। 18 নম্বর কোশ্চেন,
উপজাতি। গারোদের উর্বরতার দেবতার নাম কি? সালজং, সুসাইম, কালকেন, তাতারা। তাতারা রাবুকা এটা আছে প্রধান দেবতা, কিন্তু তাদের উর্বরতার দেবতার নাম হচ্ছে সালজং। উর্বরতার দেবতার নাম কি? সালজং। উর্বরতার দেবতা হচ্ছে সালজং। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর, দেখেন প্রচুর জাদুঘর আছে। ঢাকাতে জাতীয় জাদুঘর আছে, ঢাকাতে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর আছে, তারপরে হচ্ছে বিজয় কেতন জাদুঘর আছে, সামরিক জাদুঘর আছে, এগুলো সব ঢাকাতে। চট্টগ্রামে আছে নৃতাত্ত্বিক জাদুঘর, কুমিল্লাতে আছে ময়নামতি জাদুঘর, কুমিল্লায় ময়নামতি জাদুঘর। চলেন 20 নম্বর প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন 20, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা পরীক্ষায় প্রশ্ন আসছে ইতিমধ্যে। শিল্প বিপ্লব, শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? ফরাসি কূটনৈতিক, ফরাসি কূটনৈতিক। আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে চলছি, চতুর্থ শিল্প বিপ্লবে চলছি। আচ্ছা, আজকে তো 1 তারিখ, আজকে মে দিবস, তাই না? আজকে কি দিবস? মে দিবস। আচ্ছা, কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? যে দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, দেখেন চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, মিয়ানমার। আপনারা মিয়ানমারের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। ওকে, কোশ্চেন নাম্বার কত? 21। মিয়ানমার। কোন দেশটির সঙ্গে সমুদ্র যোগাযোগ নাই? কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নাই? কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নাই? কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নাই? থাইল্যান্ড, ভুটান, ফ্রান্স, জাপান। দেখেন প্রশ্নটা বোঝেন, 22 নম্বর কোশ্চেনটা দেখেন। থাইল্যান্ড, এত পানি আছে, থাইল্যান্ডের পাতায়া দ্বীপে মানুষ ঘুরতে যায়। কয়েকদিন আগে দেখলাম সরকারের বিভিন্ন আমলা মন্ত্রীদেরকে তারা কোথায় পাঠাবে? তারা নাকি থাইল্যান্ডে ইংরেজি শেখার জন্য পাঠাবে। থাইল্যান্ডের ইংরেজি মানুষ ভালো বলে না, থাইল্যান্ডের ইংরেজি খুব খারাপ। থাইল্যান্ড হচ্ছে চিরস্বাধীন দেশ, মুক্ত ভূমি, ফ্রি ল্যান্ড। কখনো কোনো দেশের উপনিবেশ হয়নি যে দেশ, তার নাম হলো থাইল্যান্ড, তাই না? থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, আর মুদ্রা হলো বাট। ভুটান, দক্ষিণ এশিয়ার একটা দেশ হচ্ছে ভুটান। ভুটান এটা কিন্তু একটা, এটা এটা ওয়াটারলক কান্ট্রি না, এটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, এটা হচ্ছে জলবিষ্টুপ দেশ না। তাহলে এদের কিন্তু কিন্তু সমুদ্র যোগাযোগ ব্যবস্থা নাই। ওকে, দেখেন ফ্রান্স, জাপান, সমুদ্র যোগাযোগ ব্যবস্থা আছে। অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে কয়টা ভাগে ভাগ করা যায়? আমরা কি বলছিলাম? ভূপ্রকৃতি পড়া দেখতে গিয়ে বলেছিলাম টারশিয়ারি যুগের পাহাড়কে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, আর একটা হচ্ছে দক্ষিণাঞ্চলের পাহাড়। উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, আর একটা কি? দক্ষিণাঞ্চলের পাহাড়। দক্ষিণাঞ্চলের পাহাড়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। তামাবিল কোথায় অবস্থিত? তামা আছে সিলেটে, তাহলে এই তামাবিল আছে কোথায়? সিলেটে, সীমান্তবর্তী বিল, তামাবিল সীমান্তবর্তী জায়গা। স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত। কারেন বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের? কারেন মিয়ানমার, নিকারাগুয়া, লাওস। তাহলে মিয়ানমারের স্বাধীনতা কামে একটা গোষ্ঠী হচ্ছে কারেন বিদ্রোহী গোষ্ঠী। ওকে, মিয়ানমার। 25, 1 থেকে 11 ডান। 11 নম্বর কোশ্চেন ডান, মডেল টেস্ট ডান। মডেল টেস্ট 12, মডেল টেস্ট 12 দেখি সবাই একটু বলেন তো। 1 to 11 ক্লিয়ার? 11 নাম্বার কোশ্চেন ক্লিয়ার? 11 নাম্বার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাইটা বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। দেখি সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই যে আমি গত 4টা ক্লাসে আপনাদেরকে পড়ায় দিলাম, 10টা মডেল টেস্ট পড়ায় দিলাম, আপনাদের এটা হেল্প হচ্ছে না? তা আমি যদি এরকম প্রত্যেকদিন 3টা করে 4টা করে পড়াতে থাকি, তাহলে আপনার এই বই পড়তে আর কতদিন সময় লাগে বলেন আমাকে? এই বই পড়তে কতদিন সময় লাগবে? তো আপনারা যারা ক্লাস করেন, আমি জানি আপনারা আমাকে সম্মান করেন, রেসপেক্ট করেন, সবই ঠিক আছে, কিন্তু কথা হলো যে
সামনে যারা 19তম নিবন্ধন দিবেন, নিবন্ধন দিবেন, নিবন্ধন দিবেন, সামনে যারা 51তম বিসিএস দিবেন, বিসিএস দিবেন, যারা হচ্ছে এএসআই এর পরীক্ষা দিবেন, যারা সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষা দিবেন, স্বাস্থ্যকর্মী যারা পরীক্ষা দেবেন, স্বাস্থ্যকর্মী, দেখেন এখন কিন্তু সার্কুলার চাকরি হচ্ছেই, চাকরির সার্কুলার কিন্তু হচ্ছেই, চাকরির সার্কুলার কিন্তু হচ্ছেই। কাজেই কাজেই আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনার চাকরির প্রিপারেশনের জন্য ভাই মডেল টেস্ট সলভ করার কোনো বিকল্প নাই। মডেল টেস্ট আপনাকে সলভ করতেই হবে, মাস্ট, মাস্ট করতে হবে। আপনি যেটাই করেন আপনাকে করতে হবে। এখন আপনি যদি চাকরি পেতে চান, ভালো করতে চান, তাহলে আপনি মডেল টেস্ট সলভ করবেন। আর যদি না করতে চান, তাহলে করবেন না, স্বাভাবিক বিষয়। তবে মাথায় রাখেন, ঘরে বসে ঠিকই কেউ না কেউ অনলাইন ক্লাস দেখে দেখে সলভ করে ফেলবে, কেউ বই কিনে কিনে চুপি চুপি পড়ে ফেলবে। আপনার কোনো একটা বান্ধবী, আপনার কোনো একটা কলিগ ঠিকই চুপি চুপি বাসায় বসে বসে সেলফ প্র্যাকটিস করতে থাকবে প্রত্যেক দিন। এটা হলো শিক্ষার্থীদের জন্য বললাম। এখন ভাই অ্যাডমিশন টেস্ট ভাই দিব আমি, ভাই আমি সেকেন্ড টাইম এমনিতেই, অথবা আমি ভাই ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি, সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আছে, অথবা আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন। আল্লাহর হস্তে যদি নিজের ভালো করতে চান, তাহলে তাহলে আপনি এখনই মডেল টেস্ট নেন। এই যে ভাই সোহেল রানা ভাই আপনার ফ্রি ক্লাসগুলো করে আমি প্রাইমারি পরীক্ষায় টিকেছিলাম, মাশাআল্লাহ ভাইবা দিয়েছিলাম, কিন্তু দুর্নীতি প্রশ্ন ফাঁসের কবলে আমার কপাল জব ছিল না। লেগে থাকেন সোহেল রানা ভাই, আপনার জব হবে ইনশাআল্লাহ, লেগে থাকেন ভাই, আমার জব হবেই, চান্স হবে। যারা দেখেন আমার সাধারণ জ্ঞান ক্লাস সবার জন্য, আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পড়াই। আপনি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হন না কেন, আপনার এই ক্লাস লাগবেই। আপনি দেখেন তো সংবিধান, এই সংবিধান চাকরির পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টও আসে। প্রণালী চাকরির পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টও আসে। প্রাচীন ইতিহাস চাকরিতেও আসবে, অ্যাডমিশন টেস্টও আসে। আপনি দেখেন সংস্থা চাকরির পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টও আসে। আপনি দেখেন মুক্তিযুদ্ধ চাকরিতেও আসে, অ্যাডমিশন টেস্টও আসে। তাহলে আপনি বাদ দিবেন কি? আপনারা অনেকে পড়তে গেলে ক্লাসিফিকেশন করে ফেলেন, বিভাগ করে ফেলেন, ডিভাইড করে ফেলেন, যে এই ক্লাসটা বোধহয় চাকরির, এই ক্লাসটা বোধহয় অ্যাডমিশন টেস্ট। যেখানে আমার সাধারণ জ্ঞান ক্লাস পাবেন, আপনি অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট অথবা চাকরির ক্যান্ডিডেট মাস্ট করবেন, কারণ আমি যেই টপিকটাই পড়াবো এটাই আপনার চাকরির পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে আসবে, আসার সম্ভাবনা আছে। বুঝাইতে পারলাম? আর বই হলো সকল ক্যাটাগরির মানুষদের জন্য এটা। তো সামনে যারা নিয়োগ পরীক্ষা আসতেছে, বিশাল সার্কুলার, তারা এখনই লাইব্রেরি থেকে সংগ্রহ করেন। আমি জানি না এমন আর কোথাও পাবেন কিনা, পুরো বইটা শেষ করাই দিব একজন টিচার, ক্লাস শেষ হলে পরীক্ষাও নিব, যান আপনাদেরকে পরীক্ষা নিয়ে দিব। শুধু আপনাদের কাছে অনুরোধ হলো বইটা সংগ্রহ করেন, 70 টাকা দাম, বাংলাদেশের সকল জায়গায় পাওয়া যাচ্ছে। নীলক্ষেতে যাবেন, মামুন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, মেঘনা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, ইব্রাহিমে পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এরপরে আপনি বাংলা বাজারে যান, সুমনা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, জয়স্টারে পাওয়া যাচ্ছে, প্রমিজে পাওয়া যাচ্ছে। আপনি রাজশাহীতে যান, বই ঘরে পাওয়া যাচ্ছে, রংপুরে যান আরহাম, তারপরে হচ্ছে মনি লাইব্রেরি, দিনাজপুরে গ্রিন লাইব্রেরি, মানে আমার যেগুলো মাথায় আছে সেগুলো বলতেছি, সব জায়গায় পাওয়া যাচ্ছে। খুলনাতে যান, পাওয়া যাচ্ছে, খালি সংগ্রহ করে নেন। বরিশালে পাওয়া যাচ্ছে ইসলামিয়া লাইব্রেরি, সংগ্রহ করেন না। এছাড়াও যাদের বাসা দূরে তারা রকমারিতে অর্ডার করেন, অথবা বিডি বুকস অর্ডার করেন, অথবা মামুন লাইব্রেরির অনলাইনে অর্ডার করেন। অর্ডার করলেই আপনি বাসায় পৌঁছায় যাবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কথাবার্তা, আপনাদের সাথে আলোচনা। চলেন আমরা 12 নম্বর সলভ করব। কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা বলেন তো? কেজিএফ না আবার কেজিবি? কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা? দেখি 12 নম্বর কোশ্চেন, সবাই চলে আসবো। 12, কেজিবি কোন দেশের গোয়েন্দা সংস্থা? সাবেক সোভিয়েত ইউনিয়ন, কেজিবি। ওকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায়? বাউল সঙ্গীত। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে। তুরস্কের বন্দর নগরী, তুরস্ক কনস্টান্টিনোপল আমরা জানি, তাই না? তাহলে এই তুরস্কের একটা বন্দর নগরীর নাম হচ্ছে ইস্কান্দারুন, তুরস্ক।
সালভাদর ঢালি। সালভাদর ঢালি কে ছিলেন? সালভাদর ঢালি ছিলেন একজন চিত্রশিল্পী, একজন চিত্রকর, সালভাদর ঢালি। আবু মুসা দ্বীপ কোথায় আছে? আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধপূর্ণ দ্বীপ, দ্বন্দ্ব আছে আবু মুসা দ্বীপ নিয়ে। তাহলে এই আবু মুসা দ্বীপ কোথায় আছে ভাই? ওই পারস্য উপসাগরে, পারস্য উপসাগরে রয়েছে আবু মুসা দ্বীপ। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট, ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিল? তাহলে যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য নাম হচ্ছে লুইসিয়ানা। এই লুইসিয়ানা ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছে, ফ্রান্সের কাছ থেকে। মিশরের পার্লামেন্টের নাম, মিশর, মিশরের পার্লামেন্টের নাম হচ্ছে দারুল আওয়াম। দারুল আওয়াম, দারুল আওয়াম পরীক্ষায় আসে, দারুল আওয়াম। বাংলাদেশের জলসীমায় অর্থাৎ বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্তি নদী, একটু আগে বলছিলাম উৎপত্তি বললে আপনি হালদা অথবা সাঙ্গু একটা পাবেন, আর উৎপত্তি সমাপ্ত যদি বলে তাহলে অবশ্যই হালদা দেখাতে হবে, হালদা নদী। বাংলাদেশের উৎপত্তি সমাপ্ত নদী হালদা নদী। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে এই হালদা নদী। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদ সম্মেলন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? তাহলে ইউনেস্কো কত সালে ঘোষণা করেছে? 1999 সালের 19 নভেম্বর, 21 নভেম্বর না 17 নভেম্বর? 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো ঘোষণা করেছে এটা। কত সালে? 17 নভেম্বর। ভারতের মেঘালয়, মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটা? ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটা? তাহলে মেঘালয়ের সাথে সীমানা আছে আমাদের। মেঘালয় কোথায় আছে? বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে, উত্তর এবং পূর্ব দিকে। তাহলে উত্তর পূর্ব দিকের মধ্যে কি আছে? সিলেট আছে। তাহলে সিলেট মানে হচ্ছে তামাবিল। সিলেট মানে কি? তামাবিল। সোনামুড়ি তো চাঁপাইনবাবগঞ্জে আছে, আর বেনাপোল তো যশোরে। বেনাপোলের যশোরের দিকে তো আর হচ্ছে আমাদের মেঘালয় রাজ্য নাই, মেঘালয় তো সিলেটের দিকে আছে। ওকে, আচ্ছা এরপরে আসেন বাংলাদেশের মারমা উপজাতিদের বর্ষবরণ উৎসবের নাম কি? মারমাদের উৎসব বলছেন, মারমা। তাহলে মারমাদের উৎসব হচ্ছে সাংগ্রাই, আর ফাগো হলো ওরাওদের উৎসব, বিজু হলো চাকমাদের উৎসব। চলে গেল। ইন্ডিয়ান এক্সপোর্ট ট্রেন্ডস এন্ড প্রসপেক্টস ফর সেলফ সাস্টেইন গ্রোথ গ্রন্থের লেখক কে? দেখছেন কত বড় গ্রোথ, এই গ্রন্থের লেখক কে? গ্রন্থ নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে, গ্রন্থগুলো একটু ভালো করে পড়বেন। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম, তারপরে এ টেল অফ টু স্টার, পার্সিয়ান লেটার্স, হ্যাঁ এই যে গ্রন্থগুলো আছে, রেভলিউশনারি, এই বিভিন্ন গ্রন্থ আছে, এই গ্রন্থগুলো ভালো করে পড়তে হবে। তাহলে 12 নম্বর কোশ্চেন খেয়াল করেন। 12 কি বলছে? যে ইন্ডিয়ান এক্সপোর্ট এন্ড ট্রেড প্রসপেক্ট ফর সেলফ সাস্টেইন গ্রোথ, মনমোহন সিং এর গ্রন্থ। ভারত রিলেটেড একটা কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম, বিগত কোশ্চেন তো দিয়ে দিলাম। আসেন 13 নম্বর প্রশ্ন থেকে আসেন। 13, প্রশ্ন নাম্বার 13। এমপিএ কোন দেশের সংস্থা? এমপিএ, এমপিএ বলতে পারবেন? এমপিএ কোন দেশের সংস্থা? আসেন অপশন টেস্ট করি, অপশন টেস্ট করি। দেখেন স্পেন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা না, সৌদি আরবের একটা সংবাদ সংস্থা নাম হচ্ছে এমপিএ। বাংলাদেশ, বাংলার প্রাচীন নগরী কর্ণ সুবর্ণ এর বর্তমান অবস্থান কোথায়? কর্ণ সুবর্ণের বর্তমান অবস্থান হচ্ছে মুর্শিদাবাদে। কর্ণ সুবর্ণের অবস্থান হচ্ছে বর্তমানে মুর্শিদাবাদে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা? মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি। ভারতের সাথে আছে 30টা, আর মিয়ানমারের সাথে আছে 3টা। উভয়ের সাথে কমন একটি জেলা আছে, তার নাম হচ্ছে রাঙ্গামাটি। প্রতিষ্ঠাকালীন আরব লীগের সদর দপ্তর যখন প্রতিষ্ঠা হয় তখন আরব লীগের সদর দপ্তর কোথায় ছিল? প্রতিষ্ঠাকালীন আরব লীগের সদর দপ্তর হচ্ছে মিশরের কায়রোতে। ব্লাসফেমি আইন বা ধর্মনিন্দা আইন কোন দেশে প্রথম চালু হয়েছিল? ব্লাসফেমি আইন প্রথম চালু হয়েছে যুক্তরাজ্যে, এটা পাকিস্তানে এখন আছে। ব্লাসফেমি আইন চালু আছে, ধর্মনিন্দা আইন। কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম 2বার নোবেল পুরস্কার লাভ করেছিলেন? 2বার নোবেল পুরস্কার পেয়েছেন কি? মেরি কুরি, রসায়নে একবার পেয়েছেন, পদার্থে একবার পেয়েছেন, 2বার মাদাম মেরি কুরি, রসায়নে একবার। ওকে আসেন, দান্তে যে বিপ্লবের নেতা ছিলেন? রুশো আর হচ্ছে ভলতেয়ার। রুশো আর হচ্ছে কি? ভলতেয়ার। রুশো আর ভলতেয়ার এই দুইজনই ফরাসি বিপ্লবের সাথে জড়িত। দান্তে আর রোবসপিয়র, রোবসপিয়র, দান্তে আর রোবসপিয়র এই দুইজনে কিন্তু ফরাসি বিপ্লবের সাথে জড়িত। অ্যান্সার হচ্ছে ফরাসি বিপ্লব। ময়মনসিংহ এবং টাঙ্গাইলের উঁচু ভূমিকে কি বলে? ময়মনসিংহ এবং টাঙ্গাইলের উঁচু ভূমি, খেয়াল করে আমরা বলেছি বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে প্লাইস্টোসিন কালের সোপান, সোপান বলেছি না? প্লাইস্টোসিন কালের সোপান, খেয়াল করেন প্লাইস্টোসিন কালের সোপান। তাহলে এই যে সোপান মানে কি? চত্বর ভূমি। সোপান মানে কি? চত্বর ভূমি। এই চত্বর ভূমি কোথায় কোথায় আছে?
গাজীপুরের ভাওয়ালের গড়ে আছে, আর টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল বা মধুপুরের গড় আছে। তাহলে দেখেন এখানে টাঙ্গাইল আছে, টাঙ্গাইলের কি মধুপুর গড়, তাহলে অ্যান্সার হবে কি 20-2 টাঙ্গাইলের মধুপুর গড়। টাঙ্গাইল যেহেতু আছে, টাঙ্গাইলের মধুপুর গড়, খ নাম্বার অ্যান্সার মধুপুর গড়। ভূপ্রকৃতির ক্লাস যারা পান নাই তাদেরকে পেইড ব্যাচে ভর্তি হতে হবে, তাহলে ক্লাস করে। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত, আরব বসন্ত আরবের বিভিন্ন দেশের যে গণজাগরণটা ছিল সেই গণজাগরণকে বোঝায়, যেটাকে আমরা বলছি আরব বসন্ত, আরব স্প্রিং। যশোর জেলায় অবস্থিত একটা বিলের নাম বলেন, যশোর জেলায় অবস্থিত বিল, যশোর জেলায় অবস্থিত যে বিলটা আছে তার নাম হচ্ছে ভবদহ বিল। এই ভবদহ বিল আছে যশোর, আরিয়াল বিল আছে মুন্সিগঞ্জে, হাইল হাওর আছে সুনাম, হাইল হাওর, হাইল হাওর আছে মৌলভীবাজারে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় আছে? লোক ও কারুশিল্প জাদুঘর বা জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর যেটা রয়েছে আমাদের সোনারগাঁও নারায়ণগঞ্জে, সোনারগাঁও নারায়ণগঞ্জ। পানাম সিটিও এখানে আছে। 24 নম্বর কোশ্চেন, সভ্যতা রিলেটেড কোশ্চেন। আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড, হাম্বুরাবি কোড, এই কোডটা কোন সভ্যতার সময় প্রণীত হয়েছিল? তাহলে দেখেন রাজা হাম্বুরাবি তিনি যে সভ্যতার স্থপতি সেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতার স্থপতির নাম হচ্ছে রাজা হাম্বুরাবি, তিনি খুবই কঠোর একজন শাসক ছিলেন। ওই হাম্বুরাবির শাসন আমলটাকে বলা হতো ব্যাবিলনের স্বর্ণযুগ। তার সময় তিনি 280টা এরকম কোড লিখেছিলেন পাথরের গায়ে, যেগুলো আইন ছিল। তিনি প্রথম আইন সংকলনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এটাকে বলা হয় কোন সংকলন? ব্যাবিলনের সভ্যতা। রাজা হাম্বুরাবি ব্যাবিলনের সাথে যুক্ত। কালা পানি, এটা একটা বিরোধপূর্ণ অঞ্চল, অমীমাংসিত ভূখণ্ড। তাহলে কালা পানি ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত যে ভূখণ্ড আছে, ভারত এবং নেপালের মধ্যে যে অমীমাংসিত ভূখণ্ড আছে সেটাকে আমরা বলছি কালা পানি, ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। কোশ্চেন নাম্বার 25 ডান, কোশ্চেন নাম্বার 25 ডান। মডেল টেস্ট চলে আসছে 13। তাহলে দেখেন 3-25-75, একটা ক্লাসে আপনি 75টা কোশ্চেন অন্তত একবার করে চুল ভোলাচ্ছেন, একবার করে আপনার নিজের বইয়ে দেখতেছেন, একবার করে আপনি নিজে শুনতেছেন, আমার কথা শুনতেছেন। 75টা কোশ্চেন কিন্তু ডেইলি একবার করে আপনার দেখতেছেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার পড়বেন। কোথা থেকে পড়বেন? অর্ণবস্টিকে এই যে স্পেশাল মডেল টেস্ট, এখান থেকে পড়বেন। আমি আপনাদের জন্য আমার জীবন নিংড়ে দিব, উজাড় করে দিব, ক্লাস নিব ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো আমরা পেইড ব্যাচে নেই, কিন্তু আপনাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি, তাই না? তো এই জন্য বলবো যারা সংগ্রহ করেছেন বইয়ের রিভিউ দিয়েন, কেমন যারা সংগ্রহ করেছেন বইয়ের রিভিউ দিয়েন। আচ্ছা খেয়াল করেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে অনেকে আমার কাছে পড়তে চান, তো অনেকে আমার কাছে পড়তে চান, তো যারা পড়তে চান যারা জবের জন্য পড়তে চান তাদের আগে বলি, আমাদের স্বাস্থ্যকর্মী আর এএসআই এই দুইটার কোর্স এখন চলমান আছে, আর কোনো কোর্স আমরা পড়াই না। স্বাস্থ্যকর্মী আর হচ্ছে এএসআই। আরেকটা আছে আমাদের সিনিয়র স্টাফ নার্স কোর্স, সেটা যে যদি কেউ ওখানে ভর্তি হতে চান তাহলে আপনারা সরাসরি মুস্তাফিজ নার্সিং যে অ্যাডমিশন পেজ, মুস্তাফিজ নার্সিং যে পেজটা আছে, সরাসরি সেখানে আপনি নক দিবেন, অর্ণব স্যারে না দিয়ে মুস্তাফিজে দিবেন। আর যারা এএসআই এবং স্বাস্থ্যকর্মীর পরীক্ষা দিবেন তাদের জন্য আমার এখানে আলোচনা। সেটা কি? সেটা হচ্ছে আমরা বাংলা পড়াবো, ইংরেজি পড়াবো, জিকে পড়াবো, ম্যাথ পড়াবো। সিনিয়র স্টাফ নার্স যারা পড়বেন তারা হচ্ছে মুস্তাফিজ স্যারের কাছে আপনারা ভর্তি হয়ে আলাদা কোর্স এটা। বাট আমার প্ল্যাটফর্মে স্বাস্থ্যকর্মী এএসআই এর কোর্স আছে, 999 টাকা কোর্স ফি, এটা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। অর্ণব স্যার পেজে মেসেজ দিলেই হবে। আমি জিকে পড়াবো, বাংলা একজন পড়াবে, আলাদা আলাদা করে পড়াবে। আর যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিবেন, এইচএসসি 25 ব্যাচ, যারা এইচএসসি 25 যারা সেকেন্ড টাইম দিবেন, সকল বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমাদের ফুল কোর্স, কোনো সিঙ্গেল কোর্স নাই, ফুল কোর্স আমাদের। এই ফুল কোর্সে ভর্তি চলছে 3500 টাকা হচ্ছে কোর্স ফি, বই সহ 3500, এটা হলো বই সহ। আর একটা হচ্ছে বই ছাড়া কোর্স ফি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা। সো এইটা চলবে 10 মাস ব্যাপী একটা কোর্স, 10 মাসের একটা কোর্স। তো যারা ভর্তি হতে চান অর্ণব স্যার পেজে মেসেজ দিয়েন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার 01793
63815। অর্ণব স্যার পেজে মেসেজ দিলে আমাকে রেগুলার অ্যাক্টিভ পাবেন। ওকে, এই হলো আমাদের মোটামুটি কথাবার্তা। তো কোর্সের বিষয় তো আলাদা বলেই দিলাম, আমাদের ভর্তি চলছে। আর বইয়ের বিষয় তো বললাম লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। আপনাকে চান্স পাওয়ানোর দায়িত্ব, আপনার চাকরির পরীক্ষায় প্রিলি পাস করানোর দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন। বইটা কালেক্ট করেন, আমার সাথে পড়েন, ফ্রি ক্লাস করেন। আর এছাড়াও বাকি সকল সাবজেক্ট পড়তে ব্যাচে যুক্ত হইতে পারে। এইটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর রেগুলার রাত 10টা 30 মিনিট আমার ক্লাস হবে। আপনার যত ব্যস্ততা থাকুক, শত ব্যস্ততা, বাচ্চা কান্নাকাটি করতেছে, হাজবেন্ড কান্নাকাটি করতেছে, বউ মারপিট শুরু করে দিছে, মানে যে যা সমস্যা, একটা মানুষের যত সমস্যাই থাকুক না কেন সব বাদ। 10টা 30 মানে অর্ণব স্যারের ক্লাস। 10টা 30 মানে অর্ণব স্যারের ক্লাস। মনে রাখবেন, আপনি নিজেকে যত বেশি সময় দিবেন, আপনি নিজেকে আজকে যত বেশি সময় দিবেন, সময় একদিন আপনাকে তত বেশি দিবে। সময়ের সাথে সাথে আপনি সবকিছুই পাবেন। কাজে এই জন্য নিজেকে সময় দেন, বইয়ে সময় দেন। বুঝতে পেরেছেন? নিজেকে সময় দেন, বইয়ে সময় দেন, বই টেবিলে সময় দেন। আর যেভাবে বলি সেভাবে একটু কথাবার্তা একটু শুনলে ভালো করার সুযোগ আছে, সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নেক্সট দিন আবার দেখা হবে আপনাদের সাথে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন। এই যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো। বইটা কালেক্ট করে নিন। আল্লাহ হাফেজ।